ঠান্ডা রাখেন, মাথা ঠান্ডা রাখেন, মাথা গরম করবেন না। রাজনীতি করতে হলে ঠান্ডা মাথায় আসেন। শিশুরা 5 বছর বয়স পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে সরকারি পৃষ্ঠপোষকতায় তারা পূর্ণ চিকিৎসা পাবে ইনশাআল্লাহ। কোন জায়গায় আমি বলেছি যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি, অথচ বিএনপি নেতারা প্রত্যেক দিনে এই কথাটা বলবে। দাড়ি মারি শিবির নয়, দাড়ি মারি জামাত নয়, ও তো মারতে আসে ভাই, ও তো মারতে আসে। 17 বছরে যে চাঁদাবাজি হয়নি, 17 মাসে সেই চাঁদাবাজি হয়েছে। আমার ভুঁড়ির মাপ আজকে আপনারা নিয়ে রাখেন, যেটুক ভুঁড়ির মাপ থাকবে আমি নির্বাচিত হতে পারলে তার চাইতে কমবে, বাড়বে না। জামাত ইসলামী যেই কথাটা বারবার বলছে, আমরা জাতির শাসক হব না, জাতির সেবক হব। আমরা এই চাঁদাবাজ, এই লুণ্ঠন, এই সন্ত্রাসকে লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ আগামী 12 তারিখ। সারা জীবনে একটা টাকা হারাম আমি উপার্জন করিনি। আমি তো আমার কর্মীদেরকে মুড়ি চানাচুর খাওয়ার পয়সা দিতে পারছি না। মা বোনরা রাত 11টার সময় বাইরে চলতে সেফ ফিল করবে, বলেন মাশাআল্লাহ। আজকে আপনাদের কাছে এসেছি হাত পেতেছি কিছু নেওয়ার জন্য, 12 তারিখের পরে আসবো আপনাদেরকে দেওয়ার জন্য। চেহারার পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয় নাই। এদেরকে বলবো চোখ মেলে দেখেন জনগণ আপনাদেরকে কিভাবে দেখে। আজকে যুবকদের উত্থান শুরু হয়েছে পরিবর্তনের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে। মা বোনদের উত্থান শুরু হয়েছে পরিবর্তন এবং নতুন বাংলাদেশের পক্ষে। এই দৃশ্য দেখে অনেকে নার্ভাস হয়ে, আপনাদের এখানে তো বোধহয় এখন মাঘ মাস, তাই না? না চৈত্র মাস? হ্যাঁ, রাজশাহীতে চৈত্র মাস। আর একটু জোরে বলেন না, এখানে চৈত্র মাস। তো মাঘ মাসে যে অনেকের মাথা গরম হয়ে গেছে, এরা চৈত্র মাসে কি করবে? ঠান্ডা রাখেন, মাথা ঠান্ডা রাখেন, মাথা গরম করবেন না। রাজনীতি করতে হলে ঠান্ডা মাথায় আসেন। আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। হ্যাঁ, এটাই হেরে যাওয়ার পূর্বাভাস শুরু হয়ে গেছে অলরেডি। 5টা বিশ্ববিদ্যালয়ের তরুণরা জানিয়ে দিয়েছে লাল কার্ড। আগামী 12 তারিখে হবে ফেসিবাদের বিরুদ্ধে লাল কার্ড। ফেসিবাদ নতুন না পুরাতন, দ্যাটস ইম্যাটেরিয়াল, এটা বিবেচনার ব্যাপার না। ফেসিবাদ তোমাকে লাল কার্ড, তুমি যে প্রাণ গায়ে দিয়ে আসো তোমাকে অবশ্যই লাল কার্ড জানাবো। সম্মানিত ভাইরা, রাজশাহীর কিছু সমস্যা আছে, থাকবে, সব জায়গায় সমস্যা আছে। যেহেতু ইনসাফ কায়েম নাই, যেহেতু দেশকে নিয়ে রাজনৈতিক নেতাদের কমিটমেন্ট নাই, ভিশন নাই। এখানে একটা মেডিকেল কলেজ আছে, বহু পুরানা। যখন 8টা মেডিকেল কলেজ ছিল পূর্ব পাকিস্তানে, তখন এখানে একটা ছিল। সেই মেডিকেল কলেজ এখনও আছে, তার সাথে একটা ডেন্টাল ইউনিট করা হয়েছে। কিন্তু ডেন্টাল কলেজ এখানে স্থাপন করা দরকার। উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এটা ঘুমিয়ে পড়েছে। আমরা ইনশাল্লাহ আর কয়টা দিন তো সবর করেন। যদি আল্লাহ তাআলা আপনাদের পছন্দের লোকদেরকেই দেশ সেবার সুযোগ দেন, আল্লাহর মেহেরবানি দাবি করতে হবে না, আমরাই খুঁজে খুঁজে বের করব জাতিকে সেবা দেওয়ার জন্য কোথায় কি দরকার। এবং আপনাদের ঘুমন্ত এই ডেন্টাল কলেজকে ইনশাল্লাহ টান দিয়ে আমরা জাগিয়ে তুলে দেবো ইনশাল্লাহ। সুগার মিল, এটা লোকসানি। কেন লোকসানি হবে? আমার দেশের মাটিতে আখ ফলে, আমার দেশের শ্রমিক এখানে কাজ করে, তাইলে একটা লোকসানি হবে কেন? চুরি চামারির কারণে লোকসানি। মাওলানা মতিউর রহমান নিজামী 3.25 বৎসর তিনি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। তখন বন্ধ মিল কারখানা, সুগার মিল সহ তালা একটা একটা করে খুলতে শুরু করেছিলেন এবং 1 বছরের মাথায় সেইগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন। চুরি বন্ধ হওয়ার কারণে এটা সম্ভব হয়েছিল। ইনশাআল্লাহ যদি আপনাদের রায়ের প্রতিফলন ঘটে, 13 তারিখ থেকে বলা লাগবে না, অটোমেটিক্যালি অনেকের কান এবং নাক খাড়া হয়ে যাবে। বাংলাদেশ নতুন রাস্তা খুঁজে পাবে ইনশাআল্লাহ। শিশুরা 5 বছর বয়স পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে সরকারি পৃষ্ঠপোষকতায় তারা পূর্ণ চিকিৎসা পাবে ইনশাআল্লাহ। বয়স্করা জীবনের একটা পর্যায়ে যখন অবসর জীবনে চলে যাবে, 60-65 বছর বয়স হয়ে যাবে, তারপরে স্বাস্থ্য সেবার পূর্ণ দায়িত্ব সরকার গ্রহণ করবে ইনশাআল্লাহ। মাঝখানেরটা আমরা ভাগাভাগি করব, এটা হবে পার্টিসিপেটরি। আমরা শেয়ার করব আমাদের সম্পদ আর সরকারের সম্পদ। সরকার তো আমাদেরই, সরকারের আবার সম্পদ কি? সারা সম্পদ জনগণের। বলবেন যে এত এত জিনিস, চাকরিও দিবেন, শিক্ষাও দিবেন, আবার বিনা পয়সার চিকিৎসাও নিশ্চিত করবেন, টাকা পাবেন কই? টাকা জমা আছে কোথায় বলেন তো? না, তা বলতে পারবেন না। এই টাকা জমা আছে চোররা, লুটেরারা, ব্যাংক ডাকাতরা, শেয়ার মার্কেট লুণ্ঠনকারীরা। আমার দেশের যে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেই টাকা আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন, সামর্থ্য দেন, ওদের মুখের ভিতর যে হাত ঢুকাইয়া পেটের ভিতর থেকে বের করে আনবো ইনশাআল্লাহ। এবং সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে ইনসাফের ভিত্তিতে। যে এলাকা যতটা বঞ্চিত, আগে উন্নয়ন কর্মকাণ্ড চলে যাবে ওই এলাকায়। কোনো মামু খালু দেখা হবে না, লাল নীল টেলিফোন বুঝি না, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীও বুঝি না, যার যেটা পাওনা টাকা সেটা দিতে হবে। আমরা সমাজে এমন ন্যায় বিচার দেখার পক্ষে।
কিছু নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? আজকে কয়েন কি নেওয়ার জন্য? আজকে আপনাদের কাছে এসেছি হাত পেতেছি কিছু নেওয়ার জন্য। ভালো করে যে পরে আসবো আপনাদেরকে দেওয়ার জন্য। দেখবো আপনাদের কি লাগে। ইনশাআল্লাহ আমি শ্যামল ভাই দুইজনে মিলে আপনাদের রাজ্যের উন্নয়ন করবো ইনশাআল্লাহ। আপনাদের এই অঞ্চল আপনারা অনেক লড়াই করেছেন, কিন্তু মধ্যখান দিয়ে শ্যামল ভাই হয়েছে গুন্ডা আর আমি হয়েছি রোহিঙ্গা আর বিএনপি হয়েছে মুনাফেক। মনে আছে তো আপনাদের? মনে থাকবে তো? সেটার জবাব কি 12 তারিখে দিতে প্রস্তুত? এটা প্রস্তুত হবে না? দেখো প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ প্রস্তুত থাকবেন, প্রস্তুত থাকবেন। আমি যেহেতু আপনাদের এলাকার একজন প্রার্থী, আমি যেহেতু নির্বাচন করার জন্য মাঠে এনেছি, আমার মার্কা খিচুড়ি গাছ প্রত্যেকের ঘরে ঘরে যাওয়া দরকার ছিল, সালাম দেওয়া দরকার ছিল, প্রত্যেকের সাথে মিলা দরকার ছিল, কিন্তু সময়ের অভাবে সেই কাজটুকু পাই নাই। আমি আজকে আপনাদেরকে শেষ কথা বলছি, প্রত্যেকে এক একজন জুনায়েদুল হাবিব আর শ্যামল ভাই হয়ে আমাদের সালাম প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছাবে, প্রত্যেকের ঘরে সালাম পৌঁছাবে। আমার কথা বলা দরকার নাই, তাই বলবেন শ্যামল ভাই বলে গেছে ভুট্টা খিচুড়ি গাছ বানিয়ে দিয়ে। আমার কথা বলা দরকার নাই, তাই বলবেন শ্যামল ভাই বলে গেছে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম। আমিনা জামাত কথা দিয়েছেন এই ঐক্যবদ্ধ বাংলাদেশ সরকারের জোট ক্ষমতা আসলে তিনি মা বোনদের জন্য এমন সরকার গঠন করবেন যেখানে মা বোনরা রাত 11টার সময় বাইরে চলতে সেফ ফিল করবে। বলেন মাশাআল্লাহ। কোন নেতার ক্ষমতা আছে? কোন নেতার ক্ষমতা আছে এত বড় কথা দেওয়ার? নাই, কারণ তারা নিজেরাই সন্ত্রাসী পালে, নিজেরাই মা বোনদের উপরে হামলা করে না? বিভিন্ন জায়গায় নারীদের হিজাব টেনে খুলে ফেলে। এইরকম সাহস বাংলাদেশে যাতে আর কেউ না করতে পারে, তার জন্য আমার মা বোনেরা ঐক্যবদ্ধ থাকবে, থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের গায়ে কেউ হাত দিতে আসলে, আপনাদের হিজাব টেনে কেউ খুলে ফেলতে আসলে আপনারা একজন শত শত নারীরা পথে নেমে যাবেন। এই পরিমাণ শক্তি আর সাহস কাউকে আর দেবেন না। আসুক আরেকবার আমার কোনো মা বোনদের গায়ে হাত তুলতে আসুক, আমরা কিভাবে সেই হাতকে প্রতিহত করতে হয় আমরা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা পারবেন না বোনেরা? শুনেন, হযরত শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনি বাজার কমিটির পরিদর্শক ছিলেন। ইসলামে কোথাও নারীদেরকে পিছিয়ে রাখার কথা বলা হয় না, বরং যারা জানে না ইসলাম, বরং যারা ওই একটু আগে বলে গেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে নিয়েও তারা মিথ্যাচার করছে, জানেই না ইসলামের সম্পর্কে ন্যূনতম ধারণা তো নেই, না থাকার কারণে এই যে উল্টাপাল্টা কথা বলছেন এবং নারীদেরকে নিয়ে এমন কথা বলছেন যে ইসলামকে ভুল প্রমাণিত করছেন এবং ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আপনার দেশের দায়িত্ব ভুল লোককে যদি দিয়ে দেন, কাল বাদে পরশু সকল ব্যাংক আবারও লুটপাটের শিকার হইতে পারে। আমরা আমিনা জামাতকে তখন অ্যাপ্রোচ করেছিলাম আরও সপ্তাহখানেক আগে, তখন তিনি ওকে করছেন, তিনি আসবেন। ওই দিক থেকে আরেকজন যিনি আছেন সম্মানিত তারেক রহমান, তাকেও আমরা বলেছিলাম যে আপনি আসবেন কিনা, তিনি এখন পর্যন্ত কোনো রিপ্লাই দেন নাই। আমাদের প্রত্যাশা ছিল দুইজনেই আসবেন, দুইজনেই জনতার সম্মুখে বলবেন তাদের কথাগুলো। আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি তিনি সারা দেশে বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন। সেখানে বদর যুদ্ধের কাহিনী শুনছেন না ওনার মুখে? শুনছেন? তারপরে যেখানে ইপিজেড অলরেডি আছে সেখানে গিয়ে বলছেন যে ইপিজেড তিনি করবেন, শুনছেন না? তারপরে যেখানে ভুট্টা চাষ হয় সেখানে গিয়ে বলছেন কিসের চাষ? সয়াবিন চাষ, শুনছেন না? এই যে ভয়াবহ অবস্থা, আমি আশাবাদী ছিলাম পার্সোনালি যে হচ্ছে অন্তত তিনি বাংলাদেশ নিয়ে স্টাডি করে আসছেন, যে তিনি বাংলাদেশের সামনে হাল ধরতে চাচ্ছেন এবং সেই অনুযায়ী তিনি পলিসি নেবেন। তিনি যশোরে গিয়ে বললেন যে চিনিকল যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো তিনি চালু করবেন, অথচ ওখানে চিনিকলই ছিল না। অর্থাৎ আমরা আশঙ্কা করছি যদি আমরা 12 তারিখ ভুল জায়গায় সিল মারি, ভুল লোককে নিয়ে আসি, সঠিক সিদ্ধান্ত না নিতে পারি, বাংলাদেশ সম্পর্কে যাদের ভালো ধারণা নাই তারা যদি চলে আসে, সামনে ভয়াবহ দিন অপেক্ষা করছে। আমরা কি ভুল লোককে চুজ করব? আমরা ভুল লোককে চুজ করবো না। আরেকটা অ্যালার্মিং ব্যাপার আছে, সেটি হচ্ছে তিনি জায়গায় জায়গায় বলছেন ওনাদের অনেক অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা সম্পন্ন একটা পার্টিকে তিনি ক্ষমতায় আনতে চান। তো আমি কি অভিজ্ঞতা একটু ঘাটাঘাটি করতেছিলাম, পরে দেখলাম উনি নিজেই কখনো ইলেকশন করার সুযোগ পান নাই। এটা স্বাভাবিক না পাওয়াটা, গত 15 বছর ফেসিবাদ ছিল। কিন্তু আর কি অভিজ্ঞতা আছে সে অভিজ্ঞতা আমরা জানতে চাচ্ছিলাম, যে আপনি আসেন জনসম্মুখে বলেন। এখন পর্যন্ত সেই জিনিস আমরা লক্ষ্য করি না, এখন পর্যন্ত পারি নাই। বাট এখনও আমি আশাবাদী আপনারা আপনাদের দলের প্রধান নিয়ে আপনার প্রতিপক্ষ দল যারা আছেন যেদিন সাহস করতে পারবেন পারস্পরিক ডিবেট করে আপনার পলিসিটা মানুষের সামনে উন্মুক্ত করতে জানাইতে, সেদিন বুঝবো আপনি বাংলাদেশ সম্পর্কে ধারণা রাখেন এবং আসলেই শাসন করতে আপনি যোগ্য। এর আগে আমরা বিশ্বাস করতে চাই না, ঠিক না? সম্মানিত বন্ধুগণ, উনি
প্রায় অনেকগুলো সমাবেশে বলেছেন সামনে আসলে বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে, বাংলাদেশের অর্থনীতি সক্ষমভাবে দাঁড়াবে। আমি দেখলাম একটু আগে রনি ভাই বলেছেন, সেটি হচ্ছে তাদের প্রার্থীদের মধ্যে অলমোস্ট 60% প্রার্থী হচ্ছে ঋণখেলাপিতে অলরেডি আক্রান্ত। ঋণখেলাপি মানে বোঝেন, ঋণখেলাপি মানে হইলো আমি আমার এখন প্রচুর ঋণ, কয়দিন পরে আমি ব্যাংক লুটপাট করবো, এটা হলো তাদের অবস্থা। আওয়ামী লীগ যে মাত্রায় ব্যাংক লুটপাট করছে তাদের অন্তত এত পার্সেন্ট ঋণখেলাপিতে আক্রান্ত প্রার্থী ছিল না। আজকে বিএনপি তার চাইতে উজ্জ্বল দৃষ্টান্ত দেখাইলো। তা আমরা আশঙ্কা লক্ষ্য করছি, যদি ভুল লোক এই জায়গায় চলে যায়, আপনার দেশের দায়িত্ব ভুল লোককে যদি দিয়ে দেন, কাল বাদে পরশু সকল ব্যাংক আবারও লুটপাটের শিকার হইতে পারে। সম্মানিত বন্ধুগণ, আমাদের ভোট এবারে কয়টা ভোট? প্রথম ভোট হচ্ছে যে ভোটকে তারেক রহমান সবচেয়ে বেশি ভয় পাইছে, সেটি হচ্ছে হ্যাঁ ভোট। কোন ভোট? উনি হ্যাঁ ভোটের পক্ষে আসতে মোটামুটি 2-2.5 মাস সময় নিয়েছেন, তারপরে চিন্তা করছে। যখন দেখে সব মানুষ হ্যাঁ পক্ষে চলে আসছে, তখন তিনি আর না এসে পারেন নাই। তাহলে আমরা আগামী 12 তারিখ প্রথম ভোট কোন ভোট হবে? হ্যাঁ মানে আজাদি, হ্যাঁ মানে কি, আর না মানে গোলামি, না মানে কি, আমরা আজাদির পক্ষে আছি ইনশাল্লাহ। দ্বিতীয় যে ভোট, সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জন্য। যদি আগামী 12 তারিখ ভুল করি, আমরা যদি ভুল করি, সঠিক সিদ্ধান্ত না নিতে পারি, তাহলে সম্ভাবনা আছে আবারও বাংলাদেশ দুর্নীতির কলার ঘাসে পড়ে যেতে পারে। সম্ভাবনা আছে যে চাঁদাবাজি এবং লুটতরাজ এখন তারা নিজেদের উদ্যোগে করছে, নিজেরা সিন্ডিকেট করে, সেটি রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে দেশব্যাপী চাঁদাবাজকে তারা ছড়াই দিতে পারে। আমরা এই চাঁদাবাজ, এই লুণ্ঠন, এই সন্ত্রাসকে লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ আগামী 12 তারিখ। পারবো তো ইনশাআল্লাহ? আপনাদের দুইটা দায়িত্ব, একটা হচ্ছে দাঁড়িপাল্লার পক্ষে আপনি নিজেতে ভোট দিবেনই, পাশাপাশি আপনার পরিচিত পারিবারিক এবং অন্যান্য কর্মস্থলে যত মহল আছে প্রত্যেকটা জায়গায় দাঁড়িপাল্লা দাওয়াতটা পৌঁছায় দিবেন। পারবেন তো? প্রত্যেক ব্যক্তি নিজে তার জায়গায় ইনসাফের অ্যাম্বাসেডর হয়ে জনগণের দ্বারে দ্বারে পৌঁছাবেন, পৌঁছে বলবেন যে এবারের সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা সিদ্ধান্ত না নিতে পারি, 71-এর পরে 90 আসছে, 90-এর পরে 6-7 পেরিয়ে 9 আসছে, এখন আবার 24 আসছে। বারবার এই ক্রাইসিস আমরা ফেস করতে চাই না। আমরা আজীবনের জন্য সুন্দর একটা ইনসাফের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে চাই। পারবো তো ইনশাআল্লাহ? কোন জায়গায় আমি বলেছি যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি, অথচ বিএনপি নেতারা প্রত্যেক দিনে এই কথাটা বলবে? মিথ্যা গুজবের তো একটা ধরন থাকে। মানুষ হলো 18 কোটি, বলে যে কার্ড দেবো 50 কোটি। আমরা দেখতে পাচ্ছি মিথ্যা কথা বলা হয়, বলে জামাত ইসলামের লোকেরা ভোটের জন্য জান্নাতের টিকিট বিক্রি করতেছে। আমি তো চ্যালেঞ্জ করেছি, কোথায় আপনি বলেন? আমি গোলাম পরোয়ার, আমি তো এখানে এমপি ছিলাম। বলে দাড়িপাল্লায় ভোট দিলে হিন্দু দিদিরা, বৌদিরা, কাকিমারা শাঁখা সিঁদুর করতে পারবে না, বোরকা পরে ঘরে থাকা লাগবে। প্রচার হয়েছে। যেই আমি হিন্দু এলাকায় যাচ্ছি, ডুমুরিয়া, রংপুর, মাগুরখালী, দাদা আমাদের নাকি বোরকা পড়তে হবে আমি এমপি হলে। তাই বললাম আমি তো 1 সাল থেকে 6 সাল এমপি ছিলাম রে দাদা, আপনারা কি ঘরে বোরকা পরেছিলেন? আমি তো ডুমুরিয়ার শ্মশানে টাকা দিয়েছি, মন্দিরে টাকা দিয়েছি, আপনাদের ধর্ম, আপনাদের পূজা উদযাপনে আমি আপনাদের সাথে থেকেছি, সেই আমি তো আছি। এগুলো অপপ্রচার, আপনারা গায়ে দেবেন না। কোন জায়গায় আমি বলেছি যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি, অথচ বিএনপি নেতারা প্রত্যেক দিনে এই কথাটা বলবে? অথচ এই প্রমাণ আপনারা সোশ্যাল মিডিয়াতে পাবেন। আমি তো দেখেছি একজন বিএনপি নেতা বক্তৃতা করতেছেন, এখন আপনি পাবেন ভাইরাল। নামাজ লাগবে না, রোজা লাগবে না, নামাজ লাগবে না, রোজা লাগবে না, শুধু বিএনপিকে ভোট দিলে, ধান শেষে ভোট দিলে তুমি জান্নাতে যাবা। এই বক্তৃতা করতেছে একজন বিএনপি নেতা, এটা আমি শুনেছি, চোখে দেখেছি। কিন্তু আপনি আমার বা আমাদের কোনো বক্তব্য এরকম পাবেন না। একটা মিস ইন্টারপ্রেট করা, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এই যে একটা বক্তব্য যেমন রাজনৈতিক নেতারা দেন, আর সাংবাদিকদের মধ্যেও, আমি দুঃখিত যেহেতু আমি সাংবাদিক ছিলাম, সুন্দর করে না বলা কথাকে দিয়ে দেবেন, বলা কথাকে গোড়া কেটে দেবে, মাথা কেটে দেবে, মাঝখানে টুক রাখবে। ওই যে একটা কথা আছে না, এখানে প্রসাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা, লেখে না দেয়ালে? তো করিবেন দাড়ি, না করিলে 50 টাকা জরিমানা, হয়ে গেল। ফার্স্ট লাস্ট কাট। তো এটাকে বলি আমরা ইয়েলো জার্নালিজম, বিবেকবান সাংবাদিক, যাদেরকে ব্যারোমিটার অফ সিভিলাইজেশন বলা হয়, 4th পিলার অফ দ্য স্টেট বলা হয়। একটা সভ্য দেশে তারা যদি এই করতে থাকে, তো এখানে আমাদের ফরেন জার্নালিস্ট আছে, কি মনে করবে তারা? আমার সাথে একটা ইন্ডিয়ান, দিল্লির ক্যালকাটার একটা জার্নালিস্ট আসছিলেন, আমি ইন্টারভিউতে এসব কথা সেদিন বলেছি। সরি, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, আমি ইলেকশন কমিশন সচিবকে বললাম, নর্থ বেঙ্গলে বিলি হইতেছে, ছবি সহ পাঠালাম। পরিষ্কার আচরণবিধিতে বলা আছে, নির্বাচনের আগে কোনো দল, কোনো প্রার্থী, কোনো অনুদান, কোনো প্রতিশ্রুতি মানুষের কাছে দিতে পারবে না। অর্থাৎ দিতে গেলেও তো মিথ্যা গুজবের তো একটা ধরন থাকে। মানুষ হলো 18 কোটি, বলে যে কার্ড দেবো 50 কোটি। কেউ বলে 21,000 টাকা পাবা, 7,000 পাবা, কেউ বলে চাল, ডাল, তেল, চিনি, রেশন পাবা, 20,000 কোটি গাছ লাগাবে, 20,000। কোথায় যে কি আছে? তো এগুলো আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। সারা জীবনে 1 টাকা হারাম আমি উপার্জন করিনি। আমি তো আমার কর্মীদেরকে মুড়ি চানাচুর খাওয়ার পয়সা দিতে পারছি না। আজকেও আমার একজন কর্মী ফোন করে বলেছে,
হিন্দু। বলে কাকা পকেট তো খালি, কি দিয়ে চলবো? আরে বাবা চলো, সত্যের জন্য, দেশের জন্য, জাতির জন্য একটু কষ্ট করো। আর আমরা শুনতে পাচ্ছি বিরিয়ানির প্যাকেট প্রতিদিন টাকা বিলি, শাখায় শাখায় বরাদ্দ চলে যাচ্ছে। এই কালো টাকার মোকাবেলা আমাদের টাকা নেই, তবে আমাদের একটা শক্তি আছে। সেই শক্তি যদি কারো থাকে তাহলে তাই দিয়ে মোকাবেলা করেন। আমাদের আছে নৈতিকতা, আমাদের আছে চরিত্র, আমাদের আছে সততা। একটা টাকা হারাম। আমরা 5 বছর এমপি ছিলাম, আপনাদের কাছে আমরা বই দিয়েছি। 350 কোটি টাকার উন্নয়নের কাজ করেছি। কোথায় কত টাকা, কোন রাস্তায়, কোন বাড়িতে, কোন স্কুলে, এমন উল্লেখ করে প্রমাণ করে দিয়েছি। কেউ কোনোদিন বলতে পারেনি যে একটা কাজে এত টাকা আপনি করলেন, কোনো কিছুর বিনিময়ে একটা টাকা, এক কাপ চা আমি কারো কাছ থেকে খাইনি। আমার যখন এমপির মেয়াদ শেষ হয়ে গেল, আমি ঋণগ্রস্ত হয়ে আমার সংসদ সদস্যের মেয়াদ শেষ করেছিলাম। সেই ঋণ শোধ করতে না পারে পরবর্তী নির্বাচনে আমার নমিনেশন বাতিল হওয়ার উপক্রম হলো। আমি আবার মানুষদের কাছ থেকে চেয়ে চিনতে আমি আমার সেই টাকা শোধ করে আমি 8 সালের নির্বাচনে আমি মনোনীত হয়েছিলাম। আমি দুঃখের সাথে কথাগুলো বলছি যে এই কালো টাকা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমি আহ্বান জানাবো ভোট কাটার ষড়যন্ত্র। আমাদের নির্বাচনে এখানে 4 জন প্রার্থী আছেন, আমি সহ সবাই যেন আমরা নির্বাচনী আচরণবিধির প্রতি সংযত থাকি। এখন বলা হচ্ছে কেউ যে সব দিক থেকে দাঁড়িপাল্লার এই জাগরণ, এই জোয়ার, মানুষ যে এখন পরিবর্তন চায়। সবাই বলছে যে আমরা স্বাধীনতার 54 বছরে অনেক মার্কায় ভোট দিয়েছি, এখন আমরা একটু পরিবর্তন চাই, আমরা দাঁড়িপাল্লার কাছে একটু রাষ্ট্রের দায়িত্ব দিতে চাই। উই নিড চেঞ্জ। এবং সেই চেঞ্জ, সেই পরিবর্তনটা কারা আনবে? উই উইল ব্রিং দ্য চেঞ্জ। আমরাই সেই পরিবর্তনটা আনতে পারবো, যেহেতু রাষ্ট্র পরিচালনা আমরা সততা, চরিত্র, নৈতিকতার পরীক্ষা আমরা উত্তীর্ণ। আর স্বাধীনতার পরে 3টি দল যারা রাষ্ট্র শাসন করেছেন, কেউই সততার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। প্রত্যেকের রাষ্ট্র শাসনের সময় দুর্নীতি, দলীয়করণ, ভিন্ন মতের উপরে দমন, সোশ্যাল জাস্টিসের উপরে হস্তক্ষেপ, এগুলো প্রত্যেক দলের সময় ছিল। সেজন্য আমরা আহ্বান জানাবো আজকের এই সাংবাদিক সম্মেলনে যে আমার খুলনা 5 নির্বাচনী এলাকার ভোটারদেরকে আপনারা কোনো ভীত সন্ত্রস্ত না হয়ে, কালো টাকায় দুর্বল না হয়ে, সততার উপরে দেশ ও জাতির স্বার্থে আপনারা শক্ত থাকুন। ইনশাল্লাহ জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে, মানবিক, নিরাপদ একটি নতুন বাংলাদেশ গঠিত হলে আপনাদের জীবন জীবিকার ঠিকানা হয়ে যাবে। এই সারা বছর যারা খোঁজ নেয়নি, ভোটের আগে 200-500 টাকার সামনে আপনার বিবেকটাকে আপনারা বিক্রি করে দেবেন না। ব্যাপক সারা পাচ্ছি, সবচাইতে বেশি সারা পাচ্ছি নারী ভোটারদের কাছ থেকে। জামাত ইসলামী যেই কথাটা বারবার বলছে, আমরা জাতির শাসক হব না, জাতির সেবক হব। 55 বছরে আমাদের অনেক শাসক ছিল, তারা আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আমরা বারবার প্রতারিত হয়েছি। তো এই বাংলাদেশ নতুনভাবে বিনির্মাণ করার জন্য আমাদের সেবক দরকার। এখানকার জনগণের সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে নির্বাচিত হওয়ার পর এমপি সাহেবকে আর খুঁজে পাওয়া যায় না, এবং এক নির্বাচন থেকে পরবর্তী নির্বাচন পর্যন্ত এমপি সাহেবদের কাছে জবাবদিহিতার কোনো উপায় নেই। এই জন্য আমাদের সবার প্রথম বাধা হচ্ছে প্রত্যেক 6 মাস পর পর সরকারি কত বরাদ্দ আসলো এবং সেই বরাদ্দ কোথায় ব্যয় হলো, এটা আমরা জনসমক্ষে প্রকাশ করবো ইনশাআল্লাহ। এবং প্রত্যেক 6 মাস পর পর আমরা গণশুনানি অনুষ্ঠিত করবো, জনসাধারণের জন্য সেটা উন্মুক্ত থাকবে। তারা এসে তাদের নির্বাচিত প্রতিনিধিকে প্রশ্ন করতে পারবেন এবং প্রতিনিধি তাদের সকল প্রশ্ন উত্তর দেবেন ইনশাআল্লাহ। ব্যারিস্টার আরমান ভাই, তিনি দীর্ঘদিন 9 বছর গুম অবস্থায় ছিল, তিনি আজকে জুলাই বিপ্লব পরবর্তী আমাদের মাঝে ফিরে এসেছেন এবং বিপ্লব পরবর্তী দেখিয়েছেন কিভাবে মানুষের জন্য কাজ করতে হয়, কিভাবে সবার পক্ষে কাজ করতে হয়। তো আমরা আশা করছি আরমান ভাই ব্যাপক ব্যবধানে ইনশাআল্লাহ বিজয়ী হয়ে আসবে। ব্যাপক সারা পাচ্ছি, সবচাইতে বেশি সারা পাচ্ছি নারী ভোটারদের কাছ থেকে। তারপর সারা পাচ্ছি তরুণ ভোটার, যারা আগে কখনো ভোট দেয়নি, যারা জুলাই আন্দোলনের মাঠে ছিল। তারপর সারা পাচ্ছি খেটে খাওয়া শ্রমজীবী ভাই বোনদের কাছ থেকে। তাদের সবার বক্তব্য শুধু একটাই, তারা পরিবর্তন চান। তারা এই পেশি শক্তির ব্যবহার, কালো টাকার ব্যবহার, দুর্নীতি, চাঁদাবাজি, মাদকে হাঁপিয়ে উঠেছেন। তারা চান একটি ইনসাফ ভিত্তিক সমাজ, তারা চান জবাবদিহিতামূলক সমাজ, তারা চান পরিবর্তন, নেতৃত্বে পরিবর্তন, আমাদের সমাজ ব্যবস্থা। আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনকে একদিকে ঝুঁকি পড়তে দেখছি। একই কারণে জামায়াত এবং বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীদেরকে আচরণবিধি লঙ্ঘনের জন্য তাদেরকে ফাইন করা হচ্ছে। আবার ওদিকে একটি বড় দল দেদার আচরণবিধি লঙ্ঘন করছেন, তাদের প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই। এই যে প্রশাসনের একদিকে ঢুলে পড়া, এটা খুবই উদ্বেগজনক। আমরা আহ্বান জানাবো অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে তারা লেভেল প্লেইং এনশিওর করবেন, ভোটের দিন নিরাপত্তা নিশ্চিত করবেন, যাতে ভোটাররা নিরাপদে ঘর থেকে বেরিয়ে ভোট দিয়ে নিরাপদে আসতে পারে। আপনারা কেমন আছেন? ভালো নেই, বেশি লোক হাত উঁচু করি, ভালো নেই। কি করে ভালো থাকবে? ভালো থাকবে কি করে? চাঁদাবাজার কারণে আর ভালো থাকতে দিন। আমার প্রতিপক্ষ দল তারা চাঁদাবাজি কি এমন করেছে আপনারা কম বেশি জানেন। 17 বছরে যে চাঁদাবাজি হয়নি, 17 মাসে সেই চাঁদাবাজি হয়েছে। মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আমার প্রতিপক্ষ দল এখানে প্রার্থী আছে, যে আমি নাম বলবো না, আপনারা ভালো করে জানেন যে কি চাঁদাবাজি করেছে, মানুষকে অতিষ্ঠ করে ফেলেছে।
খালি চাঁদাবাজি না, সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে। আমার হিন্দু ভাইদের প্রতি যে নির্যাতন চালিয়েছে, হিন্দু মা বোনদের প্রতি যে নির্যাতন চালিয়েছে, কোনো মানুষ সুস্থ থাকতে দেয়নি। তাহলে আপনারা সুস্থ থাকবেন কি করে? আপনারা সুস্থ থাকবেন 12 তারিখে নির্বাচনের পরে। আমার নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার উনি বলবেন কিভাবে সুস্থ থাকবেন না থাকবেন। আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জামাত ইসলাম সরকার গঠন করব। আপনাদের দোয়া আশীর্বাদে কি পারবো না সরকার গঠন করতে? আর আমি আমার নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার মাধ্যমে আমি জানাই দিতে চাই যে এখানে অতীতে যারা এমপি ছিলেন তারা হিন্দু প্রার্থী ছিলেন স্বর্গীয় দাদা ননীগোপাল মণ্ডল, স্বর্গীয় দাদা পঞ্চানন বিশ্বাস, তারা হিন্দু মানুষ ছিলেন নাকি? তাই অনেকে বলে হিন্দু মানুষের ভোট দিতে আমাদের সমস্যা হয়। এই সমস্ত ফতোয়ায় কাজ হবে না। যদি রোদ দিনে মানে সূর্য পরে সে সূর্য হিন্দু মুসলমান সবার গায়ে লাগে, রাত্রে যে রাত ওঠে তারা হিন্দু মুসলমান সবাই ভোগ করে। আপনারা এই ফতোয়া দিয়ে আর দামায় রাখতে পারবেন না। মাদক সমস্যা বড় সমস্যা আমার এখানে, যেহেতু আমাদের প্রতিপক্ষ প্রার্থী যারা আছে তারা মাদকের কথা কিছুই বলেন না, আরও উৎসাহ দিয়ে যায়। সেই সমস্যা সমাধান করবে আমরা। আইন শৃঙ্খলা উন্নয়ন, কবরস্থান ও শ্মশানঘাট নির্মাণ ব্যবস্থা করবেন, আধুনিক কসাইখানা নির্মাণ করবেন, মৎস্যজীবীদের আয়ের ব্যবস্থা করবেন, বনদস্যু ও জলদস্যু দমন ব্যবস্থা করবেন, কৃষকদের সার কীটনাশক সরবরাহ কোল্ড স্টোর নির্মাণ, এই ব্যবস্থাও আমরা করব। যেহেতু আমার নেতার কাছে আপনারা শুনে নেবেন, আমার নেতা যে ঘোষণা দেবে আমি সেই কাজ করতে বাধ্য হব। কৃষকদের সার কীটনাশক সরবরাহ কোল্ড স্টোরের কথা বলেছি। কৃষক ন্যায্য মূল্যে সার পায় না, কি এটা তো ঠিক? এই সার ন্যায্য মূল্যে পাওয়ার ব্যবস্থা আমার ভাই গোলাম পরোয়ার। বিদ্যুৎ বিভ্রান্তি যে অবস্থা আছে, হঠাৎ হঠাৎ আমার বাড়ি সাঁচি বুনিয়া শুধু বিদ্যুৎ চলে যায়, এই সমস্ত ব্যবস্থা থাকবে না। আমাদের এখানে আধা ঘন্টা বিদ্যুৎ যাবে 24 ঘন্টার মধ্যে, তার বেশি বিদ্যুৎ যেতে পারবে, তার ব্যবস্থা আমার ভাই বলে যাবেন। এই যদি ব্যবস্থা করে তা আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, ভাই যদি বলে তা আমি এই সমস্ত ব্যবস্থা সঠিকভাবে করব। কোনো ঘুষ, কোনো দালালি, কোনো মস্তানি, কোনো ট্যাক্স কৃষ্ণনন্দীকে দেওয়া যাবে। আমার ভুঁড়ির মাপ আজকে আপনারা নিয়ে রাখেন, যেটুক ভুঁড়ির মাপ থাকবে আমি নির্বাচিত হতে পারলে তার চাইতে কমবে, বাড়বে না। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করবেন। আমি জয়যুক্ত হলে আমি জয়যুক্ত হব না, হবেন আপনারা। আর হবে কে? ডক্টর শফিকুর রহমান, আমি তার প্রার্থী, তিনি জয়যুক্ত হবেন। তাই সবাই 12 তারিখে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেবেন। পরের বাড়ি জানাই দিন যে আমরা সবাই ভোট দেবো, সে জানো। সবাইকে ধন্যবাদ, সময় করুন। একজন আমি মারি না, কারণ আছে আমি মারবো কেন? আমি মারি না তাকে, আমি তাকে মারি না, আমি নিষেধ করছি ভাই। এখানে এই স্লোগান না হয়েছে ভাই, ও তো উগ্র ভাই, উগ্র হয়ে তুমি তাকে মারতে পারো ভাই, এই সেটা কোনো ইস্যু না ভাই। আমি তো জানি না, আমি বললাম ভাই ভাই আরে ভাই আমি তো ওখানে তো ইস্যু না, আমি তো সামাজিক, আমি ভাই যেটা এই যে টেকনিক্যাল সিলেকশন করে ফেলেন, আমি তো এইটাই বলছি ভাই, কত মাপ করতে আসে ভাই। আবার কত দূর চাইছি ভাই, ওই সেও দাঁড়া দেখেন পারে তো এখানে এই স্লোগান যার ইচ্ছা ছেড়ে দিছে, সেটা দিতে পারবো। আপনারা আমরা বলছি যে আমি কষ্ট করি, আমি কি বান করি, দাড়ি মানি শিবির নয়, দাড়ি মানি জামাত নয়। এই ভাই তোমার এখানে কোথা থেকে আসছে? তুমি উস্কাইতেছো কেন ওখানে? রিল্যাক্স, তোমার এই সমস্ত কথা বলতে দাড়ি থেকে অ্যাটাক করছে কেন? তুমি উস্কাইতেছো কেন? তুমি উস্কাইতেছো কেন? তোমার এখানে অ্যাটাক করা হয়েছে না? উস্কাইতেছো কেন তুমি? এখানে তুমি সবাই ছাত্র, এখানে সবাই ছাত্র, তুমি উস্কাচ্ছ কেন? যেখানে বলা হচ্ছে কোনো ঝামেলা করা যাবে না, তুমি উস্কাচ্ছ কেন? ঠান্ডা থাকো এখানে, তুমি এখানে ঠান্ডা থাকো, আমরা কথা বলতেছি তো। থামো, বসো, চুপ করে থাকো, কোনো ঝামেলা করে না এখানে। ঝামেলা যত কম করা যায় সেটাই এখানে কোনো ইস্যুই না ভাই, যেটা আপনারা কথা বলছেন। ইস্যু হইলেও এরকম কিছু করা যাবে না, সেটাই ভাই, করা যাবে না। কারো পক্ষ থেকে সুযোগ বুঝতে সবার আমি বলি যার যা ইচ্ছা বলবে, কিন্তু আমরা কাউকে কারো অ্যাটাক করতে পারবো না, তার
কথা পছন্দ না হলে আমরা তাকে পাল্টা বিতর্কে যেতে পারি, সংলাপে যেতে পারি, ডায়ালগে যেতে পারি, এটা করে মারতে পারি। নেতা এবং দলের পরিবর্তন হয়েছে, নীত আদর্শ পরিবর্তন হয়নি। 5ই আগস্টের আগে এক দল চাঁদা তুলতো, এখন 5ই আগস্টের পরে আর এক দল চাঁদা তুলে। চেহারার পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয় নাই। এক দল খুন করে আর এক দল খুন করে, তার মানে হাতের পরিবর্তন হয়েছে, খুনের কোনো পরিবর্তন। আগে এক দল ধর্ষণ করতো, এখন আর এক দল ধর্ষণ করে। শুধু মানুষের পরিবর্তন হয়েছে, ধর্ষণের কোনো পরিবর্তন হবে না। কিয়ামত পর্যন্ত A to B, B to 3 জীবনে ভাগ্যের পরিবর্তন হবে না। আমি মাদারপুরের রোড থেকে বলবো, অনুরোধ করবো, একটা বারের জন্য হযরত মাওলানা আলী আহমদ সাহেবকে নির্বাচন করে একটা বার পরীক্ষা করেন, একটা বার। উনি যদি ফেল করেন, দ্বিতীয়বার পরীক্ষার হলেই ঢুকবো না, পরীক্ষা দেওয়ার জন্য আসবো না। ইসলাম দুনিয়ার ফেল করার জন্য আসে নাই, ইসলাম দুনিয়ার পাস করার জন্য আসছে। আপনাদের ধারণা কি? হযরত মাওলানা আলী আহমদ সাহেব যদি নির্বাচন হন, আমি তো মনে করি আব্দুল আজিজ নির্বাচিত হন, আমি তো মনে করি এই এলাকাটা একটা সুন্দর সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের সমাজ হবে, যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঋষি, কামার, চামার, কুলি, বস্তু সবার অধিকার নিয়ে বাঁচতে পারবে ইনশাআল্লাহ। যেখানে আমার মা বোনেরা সম্মানিত হবেন, আমার মা বোনের ইজ্জত হবেন, আমার মা বোনদের খোঁজ খবর নিয়ে হবে ঘরে ঘরে গিয়ে। কে কোনো অসুবিধা আছে? কে ক্ষুধার্ত অবস্থা আছে? আমার কোন মা বোন মিসকিন অবস্থা আছে, এতিম অবস্থা আছে, বিধবা অবস্থা আছে, তার কে ক্ষুধার্ত, কে বস্ত্রহীন, কে ঘরহীন, কে চিকিৎসাহীন, কে শিক্ষাহীন, ইনশাআল্লাহ আমার এই প্রার্থীগণ তার খাওয়া দিবে হিসাবে সবাই খবর নিয়ে তাদের যে প্রয়োজন আছে অবশ্যই সেই প্রয়োজনকে মিটিয়ে দেবে ইনশাআল্লাহ। বাংলাদেশে একটি ন্যায্য অধিকারে ইনসাফের দল থাকলে সেটাই হচ্ছে আমাদের মাঝে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী দল। কেননা এই দল কখনো সোনাদের উপর হামলা করেনি, কখনো সোনাদের প্রতি লুটপাট করেনি। এই মিঠাপুকুরে সোনাপলিদের রক্ষা করতে পারে একমাত্র জামাত ইসলাম সংগঠন। আজকের এই ভোটার সমাবেশ নির্বাচনী আলোচনার উপস্থিত জামাত ইসলামের সভাপতি এবং উপস্থিত শিবিরের নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সনাতন ধর্ম অবলম্বনকারী, আপনাদের প্রতি আমার আগাম আদাব এবং নমস্কার রইল। আমি বিশেষ কিছু জানতে চাই না, বলতে চাই না। আপনারা হয়তো বা আমাকে দেখে অনেকে বিভ্রান্ত হয়েছে। এই বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই সংগ্রামী বন্ধুগণ। কেননা বাংলাদেশের একটি ন্যায্য অধিকারে ইনসাফের দল থাকলে সেটাই হচ্ছে আমাদের মাঝে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী দল। কেননা এই দল কখনো সোনাদের উপর হামলা করেনি, কখনো সোনাদের প্রতি লুটপাট করেনি। ভাই সাহেব, সংগ্রামী বন্ধুগণ, সে নিজের ধর্মকে সম্মান করতে পারে না, সে অন্যের ধর্মকে সম্মান করতে পারে না। তাই আমরা মিঠাপুকুরবাসী এবং গোটা বাংলাদেশবাসী আমরা নিজেই প্রতিজ্ঞা করেছি, আমরা এবারে যদি ভোট দিতে হয় তাহলে আমরা ন্যায় বিচারের দলকে জামাত ইসলামকে ভোট দেবো। কারণ 5ই আগস্টের পর কারা আমাদেরকে সহযোগিতা করেছে, আর দিনে দিনে আমাদের পাশে দাঁড়িয়েছেন জামাত ইসলামের সিভিল নেতৃবৃন্দরা। তারা আমাদেরকে দেখিয়েছেন, তারা আমাদেরকে করে রেখেছেন, তারা আমাদেরকে কাছে রেখেছেন, রেখে আমাদের মন্দির মঠ মন্দির তারা কি করেছেন, পাহারা দিয়েছেন যাতে দুরাচারে আমাদের মঠ মন্দির হামলা করতে পারে না। বাড়ি সব সংগ্রামী বন্ধুগণ, আমি দেশের কিছু বলতে চাই না। এই মিঠাপুকুরে জনপ্রতি একজন নেতা থাকলে সেটাই আমাদের অধ্যাপক রাজা রয়েছে। কেননা আমি এই সংগঠনে আজ নতুন করে আসিনি, আমি বিগত ইউপি নির্বাচনের সময় থেকে এসেছি। তাই আমি এসেছি বলেছি এবং জেনেছি এই মিঠাপুকুরে সোনাপলিদের রক্ষা করতে পারে একমাত্র জামাত ইসলাম সংগঠন। আমি ভুল ত্রুটি কথায় ক্ষমা চেয়ে শেষ করছি। জয় হোক বাংলাদেশের জামাত ইসলামের, জয় হোক বাংলাদেশ জামাত শিবির। আমি একজন নতুন ভোটার হিসেবে বলতে চাই, আগামী তরুণদের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। আমরা সবাই ইনশাআল্লাহ এবারকার যারা তরুণরা আছি দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিব আগামীতে। কেউ আশা করিনি যে জামাত ইসলামের পক্ষে একজন ক্যান্ডিডেট হয়ে আসবেন, এটা উনি যে আসতে পারেন এটা আমাদের জন্য একটা বিরাট পাওনা। ঈশ্বরের কাছে কামনা করি যাতে আপনি পাস করে আসেন। অবশ্যই ভোট দেবো, তারপরে আমরা যেন হিন্দু মুসলমান সবাই মিলেমিশে বাংলাদেশে বসবাস করতে পারি, এইটাই আমাদের।